সবাইকে স্বাগতম আমার নতুন একটি ভিডিওতে। নতুন বাংলাদেশে আমরা শেখ মুজিবকে কিভাবে দেখব এ বিষয়ে লিখেছেন সাইমন পারভেজ, যিনি রাজনৈতিক যোগাযোগ বিষয়ক শিক্ষক, এবং উনি কলামটি লিখেছেন দৈনিক প্রথম আলোতে। চলুন পড়ে দেখি ওনার বিশ্লেষণ। বাংলাদেশের ইতিহাসে শেখ মুজিবুর রহমান একটি বিশেষ চরিত্র। স্বাধীনতা আন্দোলনের অন্যতম নেতা হিসেবে শেখ মুজিব যেমন বাংলাদেশিদের কাছে একটি প্রেরণাদায়ক ব্যক্তিত্ব, তেমনি স্বাধীনতার পর বাংলাদেশে অনিয়ম, স্বজনপ্রীতি, বাকস্বাধীনতা হরণ ও বিরোধী মত দমনের কারণে আশাভঙ্গের কারণও হয়ে দাঁড়িয়েছিলেন। গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থাকে পরিবর্তন করে তার এক দল বাকশাল ভিত্তিক পরীক্ষা নিরীক্ষা দেশ শাসনে যেমন ব্যর্থতার পরিচয় দেয়, তেমনি ভঙ্গুর অর্থনীতি ও বিরোধীদের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য তার শাসনামলকে দায়ী করা হয়। জনপ্রিয়তার উচ্চ শিখরে থেকে শেখ মুজিব দেশ শাসনের যাত্রা শুরু করেছিলেন, কিন্তু কয়েক বছরের মধ্যেই জনপ্রিয়তার পারদ নিচে নামতে শুরু করে। তার শাসনের বিরুদ্ধে যদি একটি গণ অভ্যুত্থান ঘটত অথবা জনসম্পৃক্ত কোনো গণ আন্দোলনের মাধ্যমে তার পতন হতো, তবে হয়তো বাংলাদেশের ইতিহাসে মুজিবকে ভিন্নভাবে দেখা হতো। কিন্তু সামরিক বাহিনীর একটি অংশের হত্যাকাণ্ড, যেখানে নারী ও শিশুরাও রক্ষা পায়নি, শেখ মুজিবকে অনেকের কাছে ট্র্যাজিক হিরোতে পরিণত করে। শেখ মুজিব ও তার অবদানকে পুনর্নির্মাণ করা হয়, ইতিহাসে তার পুনর্জন্ম হয়। আমরা দেখেছি এর পরের কয়েক দশকের সংস্কৃতিতে, সাহিত্যে ও জনপরিসরে মুজিবকে এমন একটি ব্যক্তিত্বে পরিণত করা হয় যিনি সব ধরনের দোষের ঊর্ধ্বে এবং প্রশ্নাতীত। প্রথম দিকে এ প্রক্রিয়া ধীরে শুরু হয় এবং সীমাবদ্ধ ছিল কেবল দলীয় ও নাগরিক উদ্যোগে। পরবর্তী সময়ে আওয়ামী লীগ ক্ষমতায় এসে মুজিবের ইমেজ তৈরিকে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজ হিসেবে প্রতিষ্ঠিত করে এবং রাষ্ট্রের সব প্রতিষ্ঠান ও দলীয় অঙ্গ সংগঠনকে পৃষ্ঠপোষকতা দিতে বাধ্য করে। 2008 থেকে 2024 জুলাই গণ অভ্যুত্থানে পতনের আগ পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে শেখ হাসিনার সরকার শেখ মুজিব বিনির্মাণ প্রজেক্টে বিনিয়োগ করে গেছে। শেখ হাসিনার কর্তৃত্ববাদী শাসনের শেষ দশকে শেখ মুজিবের সমালোচনা করার জন্য অনেকেই কারাগারে গেছেন, জুলুমের শিকার হয়েছেন, এমনকি শিশুরাও এই নির্যাতন থেকে রক্ষা পায়নি, which is very tragic. ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ব্যবহার করে শেখ মুজিব ও তার পরিবারকে সমালোচনা করা একটি ব্লাসফেমিতে পরিণত করা হয়। মুজিব শতবর্ষ পালনে বাংলাদেশের প্রধান প্রধান প্রতিষ্ঠানকে বাধ্য করা হয় মুজিব কেন্দ্রিক অনুষ্ঠানের বাধ্যতামূলক অংশগ্রহণ ও শ্রদ্ধা প্রদর্শনী, যেটাকে লেখক বলছেন রিচুয়াল হিসাবে প্রতিষ্ঠিত করা হয়। মুজিবীয় আইকন ও প্রতীক তৈরি করে তা উদযাপন এবং প্রশ্ন করা যাবে না এমন ডিসকোর্স, গ্র্যান্ড ন্যারেটিভ বা মহাবয়ান তৈরি করে সমালোচনাকে শাস্তিযোগ্য বানিয়ে তোলা হয়। রিচুয়াল আইকন ডিসকোর্সের এই কার্যক্রম একটি রাজনৈতিক দেবত্বকরণ প্রক্রিয়ার দিকে ইঙ্গিত দেয়। বৈশ্বিক রাজনীতিতে রাজনৈতিক দেবতা বিষয়টি নতুন নয়। রাজনৈতিক দেবতা বলতে এমন ক্যারিশমাটিক রাজনৈতিক নেতাকে বোঝানো হয় যাদের দেবতাদের মতো সুপার হিউম্যান ক্ষমতা থাকে বলে তাদের ভক্তরা মনে করেন। অধ্যাপক মৌমিতা সেন, সারিকা থিরাঙ্গামা, কেনেথ নিলসন দক্ষিণ এশিয়া, বিশেষ করে ভারত ও শ্রীলঙ্কায় রাজনৈতিক দেবতাদের কথা তাদের গবেষণায় উল্লেখ করেছেন। লেখক এখানে একটা রেফারেন্সের কথা উল্লেখ করেছেন, সেন ও নিলসন 2022 গডস ইন দ্য পাবলিক স্ফিয়ার, পলিটিক্যাল ডেইফিকেশন ইন সাউথ এশিয়া। অবশ্যই এই রেফারেন্সটা সবার পড়ে দেখা দরকার। আমিও রেফারেন্সটার বিষয়ে একটু খোঁজ খবর নিব এবং পড়াশোনা করব। অধ্যাপক অ্যারিয়েল রুড তার গবেষণায় দেখিয়েছেন কিভাবে বাংলাদেশে শেখ মুজিব কেন্দ্রিক সিভিল রিলিজিয়ন বা নাগরিক ধর্ম নির্মাণের প্রক্রিয়া শুরু হয়। ব্যক্তি মুজিবকে ও দেশ হিসাবে বাংলাদেশকে একই পবিত্র ও সার্বভৌম চিহ্নে পরিণত করা হয়, যেখানে মুজিব নিজেই দেশের মতো সার্বভৌম চরিত্রে পরিণত হন এবং দেশের বাকি সব প্রজার কাছে বিশ্বস্ততার দাবিদার হয়ে ওঠেন। লেখক এখানেও একটি রেফারেন্স ব্যবহার করেছেন, রুড 2022, বঙ্গবন্ধু অ্যাজ দ্য ইটার্নাল সভারেইন অন দ্য কনস্ট্রাকশন অফ এ সিভিল রিলিজিয়ন। এটাও একটা গুরুত্বপূর্ণ রেফারেন্স, যেটা আমার মনে হয় যারা এই বিষয়ে ভাবেন অথবা একটু জানাশোনার দরকার আছে তারা একটু দেখবেন। আমিও এই রেফারেন্স গুলো একটু দেখব। এখানে প্রাসঙ্গিক প্রশ্ন হচ্ছে, বাংলাদেশের মতো মুসলিম প্রধান দেশে ভারতের মতো খোলাখুলি ভাবে কাউকে দেবতা হিসেবে দেখানো বা দেবত্ব আরোপ করা সম্ভব কিনা। সেই বিবেচনায় কভার ডেইফিকেশন বা
গুপ্ত দেবত্বকরণ ধারণাটিকে আমরা এই ক্ষেত্রে যথাযথ বলে মনে হয়। এ ধারণা অনুযায়ী দেবত্বকরণের সব প্রক্রিয়া সরি এ ধারণা অনুযায়ী দেবত্বকরণের সব বৈশিষ্ট্য এই প্রক্রিয়া থাকলেও অপ্রকাশিত বা গুপ্ত থাকবে, অর্থাৎ দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশের মতো সরাসরি তাকে দেবতা বলা যাবে না। কিন্তু রাজনৈতিক দেবত্বকরণ প্রক্রিয়ার মূল মেকানিজম গুলো যেমন রিচুয়াল, আইকন ও ডিসকোর্স তৈরি, অবশ্য পালনীয় কিছু রীতি প্রতিষ্ঠা তাকে প্রতীকে পরিণত করা ও তার পক্ষে বয়ান তৈরি করা করে নিয়মিত ও প্রাত্যহিক জীবনকে মুজিবকে উদযাপন করা, মুজিবকে সার্বভৌম ও প্রশ্ন করা যাবে না, সমালোচনা করা যাবে না এমন ব্যক্তিতে পরিণত করা, মুজিবের সমালোচনাকে শাস্তিযোগ্য করে তোলা এবং সর্বোপরি তার চরিত্রকে খুঁতহীন ও অসাধারণ করে তোলার প্রক্রিয়া আমরা বাংলাদেশে বিগত হাসিনা আমলে দেখতে পাই। মুজিবের দেবতাসুলভ বৈশিষ্ট্যকে সামনে নিয়ে আসতে ৭ মার্চ তার ঐতিহাসিক ভাষণ ও মুজিব ছাড়া দেশ স্বাধীন হতো না এই বয়ানকে সামনে নিয়ে আসা হয়। সমসাময়িক অন্য রাজনৈতিক নেতাদের স্বাধীনতা আন্দোলনের বিভিন্ন ক্ষেত্রে অবদানকে ছাপিয়ে শেখ মুজিবকে একক নেতা হিসেবে প্রতিষ্ঠিত করা হয়, যার বক্তৃতা, তর্জনী, চশমা, কোট ও পাইপকে সাহিত্য ও সংস্কৃতিতে প্রতীকী উপস্থাপন শুরু হয়। বিশেষ করে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় বাংলাদেশের প্রাতিষ্ঠানিক ও সামাজিক পরিসরে শেখ মুজিবের সর্বময় উপস্থিতি, টাকার নোট, বিজ্ঞাপনের বিলবোর্ড, সংবাদপত্র, পাঠ্য বই, টেলিভিশন অনুষ্ঠান, নেতাদের বক্তৃতায় প্রতিদিন বারবার উল্লেখ করে মুজিবকে একটি অদৃশ্য শক্তি হিসাবে উপস্থাপন করা হয়। এই সর্ববিরাজমানতা একটি দৃশ্যমান কিন্তু গুপ্ত দেবত্বকরণ তৈরি করে, যা বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতার আগে ও পরে যত গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তাদের বনসাই করে মুজিবকে বটবৃক্ষের মতো মহিরুহু করে। বেনেডিক্ট অ্যান্ডারসনের মতে, জাতি একটি ইমেজিনড কমিউনিটি, কাল্পনিক সমাজ, যা সেই সমাজে এলিট অংশ সাধারণ মানুষের মধ্যে একটি ধারণা দিয়ে তৈরি করে। এ ধারণা তৈরি হতে পারে তাদের মধ্যে যাদের একটি ভূখণ্ডে কমন এনিমি অথবা সাধারণ শত্রু, একই ধরনের বঞ্চনা ও বৈষম্য, ভাষা, সংস্কৃতি ও মূল্যবোধ রয়েছে এবং রয়েছে বলে তারা মনে করে। বর্তমানে যে বাংলাদেশ সেই ভূখণ্ড ভিত্তিক জাতির ধারণাটি নতুন এবং তা 1947 সালের কিছু আগে থেকে বিভিন্ন পরিসরে চিন্তা করলেও পাকিস্তান বিরোধী আন্দোলনে এসে চূড়ান্ত রূপ পায়। এই জাতি গঠনের যাত্রায় বিভিন্ন বাঁকে বেশ কয়েকজন নেতা তাদের ভূমিকা রেখেছেন। বাংলাদেশের জাতিরাষ্ট্রের স্থপতি হিসাবে তাদের সবার ভূমিকাই অনস্বীকার্য। 1971 সালে স্বাধীনতা যুদ্ধের কথা চিন্তা করলেও নিশ্চিত জীবনের ঝুঁকি নিয়ে জিয়াউর রহমান যুদ্ধ করেছেন ও রণাঙ্গনে অবদান রেখেছেন এবং সাংগঠনিকভাবে তাজউদ্দিন আহমেদ ও সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশ রাষ্ট্র গঠনকে সামনে এগিয়ে নিয়ে গিয়েছেন। কিন্তু বাকি সবার অবদানকে গুরুত্ব না দিয়ে শুধু মুজিব ও বাংলাদেশের অস্তিত্বকে এক করে ফেলার মাধ্যমে একদিকে যেমন দেবত্বকরণ প্রক্রিয়া শুরু হয়, আর একদিকে মুক্তিযুদ্ধের জনযুদ্ধ বৈশিষ্ট্যকে ছোট করে দেখা হয়। জুলাইয়ের গণ অভ্যুত্থান আমাদের সবার সামনে সুযোগ এনে দিয়েছিল শেখ মুজিবের দেবত্বকরণ প্রক্রিয়াকে প্রশ্ন করার এবং মুক্তিযুদ্ধের জনসম্পৃক্ততার ইতিহাসকে নতুন করে সামনে নিয়ে আসার। কিন্তু দুঃখজনক হলেও সত্যি, গণ অভ্যুত্থান পরবর্তী ঘটনাবলী, বিশেষ করে শিক্ষার্থী নেতাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ, গণতন্ত্রের পক্ষ হিসেবে পরিচিত রাজনৈতিক দলগুলোর মধ্যে ক্ষমতা নিয়ে দ্বন্দ্ব ও চরম ডানপন্থীদের উত্থান সেই সুযোগকে ক্ষতিগ্রস্ত করেছে। জুলাই গণ অভ্যুত্থানের অন্যতম শক্তি ছিল সাংস্কৃতিক, যা মুজিবের দেবত্বকরণের বাইরে একটি নতুন ও সতেজ দৃষ্টিভঙ্গির ইঙ্গিত দিচ্ছিল। কিন্তু তীব্র ডানপন্থার কবলে পড়ে মুক্তিযুদ্ধ, মুক্ত চিন্তা ও বাংলাদেশের নাগরিক জাতীয়তাবাদের জায়গা থেকে সরে যাচ্ছেন অনেকেই। মব সৃষ্টি করে মাজারে হামলা, নারীদের হয়রানি, ভিন্ন মতাবলম্বীদের উপর হামলা এমন একটি পরিস্থিতি তৈরি করেছে যা নতুন বাংলাদেশ কেন্দ্রিক সংস্কৃতি গড়ে তোলা তো দূরের কথা, মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির হাতকে শক্তিশালী করেছে। এর ফলে জুলাই গণ অভ্যুত্থানের পরাজিত শক্তি ও মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি একে অন্যের অস্তিত্বকে শক্তিশালী ও কার্যক্রমের ন্যায্যতা তৈরি করেছে। মুজিবের রাজনৈতিক দেবত্বকরণ জোর করে থামানোর বিষয় নয়, বরং নতুন সাংস্কৃতিক ও রাজনৈতিক সংস্কৃতির বিকাশ, বাংলাদেশ রাষ্ট্রের বিভিন্ন স্থপতিকে স্বীকৃতি এবং সর্বোপরি মুক্তিযুদ্ধের জনযুদ্ধের রূপকে সামনে এনে তার ধারাবাহিকতায় জুলাই গণ অভ্যুত্থানকে দেখার মাধ্যমেই বাংলাদেশি জাতির ধারণার জনসম্পৃক্ততা বিনির্মাণ করা সম্ভব। ডক্টর সাইমন পারভেজ নরওয়ের স্কুল অব থিওলজি অ্যান্ড রিলিজিয়নের জ্যেষ্ঠ গবেষক।
এবং প্রথম আলো উল্লেখ করেছে এই মতামত সম্পন্ন লেখকের নিজস্ব মতামত।